ওকে, শুরু করছি আজকে আমাদের ক্লাস টেক কোশ্চেন নিয়ে। আমরা যারা নবম এবং দশম শ্রেণীর ছাত্র বা ছাত্রী, এই অনেক সময় আমরা টেক কোশ্চেন নিয়ে ঝামেলায় পড়ি। আশা করি আজকের ক্লাসটি পরিপূর্ণভাবে দেখার পরে অন্তত টেক কোশ্চেন নিয়ে আর কোনো প্রবলেম করা থাকবে না। আমাদের টেক কোশ্চেনের পরীক্ষায় 5 মার্ক আসে। ইংরেজি গ্রামারে যে 60 মার্ক থাকে তার চেয়ে সবচেয়ে সহজ এবং ইজি প্রসেস হলো এই টেক কোশ্চেনের 5 মার্ক পাওয়া। আমার প্রথম প্রশ্ন হলো, টেক কোশ্চেন কি? আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো বক্তা বা স্পিকার কথা বলার সময় শ্রোতার পক্ষ থেকে যখন কোনো সমর্থনসূচক বাক্য চায়, এই সমর্থনসূচক বাক্যটি বলা হয় টেক কোশ্চেন। আমরা যদি একটু স্ক্রিনে তাকাই, আমরা দেখবো যে টেক কোশ্চেনটা টেক কোশ্চেনে সাধারণত দুই ধরনের হয়, একটা নেগেটিভ স্টেটমেন্ট আর একটা পজিটিভ স্টেটমেন্ট। এখন প্রশ্ন হলো, স্টেটমেন্ট কি? অর্থাৎ কোনো বাক্যে যখন কোনো কিছু লেখা হয়, ওই বাক্যকে বলা হয় স্টেটমেন্ট। টেক কোশ্চেনকে যারা পরিচালনা করে ওদেরকে বলা হয় অপারেটর। অর্থাৎ যে ওয়ার্ডগুলো টেক কোশ্চেনকে পরিচালনা করে এদেরকে বলা হয় অপারেটর। যেমন এই অপারেটরগুলোকে আবার নেগেটিভ এবং পজিটিভ বিভাগে ভাগ করা হয়েছে। একটি পজিটিভ, অন্যটি নেগেটিভ। পজিটিভ অপারেটরগুলো কারা? আমরা সোজা বাংলা বলতে পারি অপারেটর বলতে বোঝায় সাহায্যকারী বার, কিন্তু টেক কোশ্চেনের ভাষায় এদেরকে বলা হয় অপারেটর। অপারেটরগুলো হলো যেমন এম, ই, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, shall, should, will, would, can, could, may, might, ought to, be going to, need, dare। এগুলো পজিটিভ অপারেটর বা পজিটিভ সাহায্যকারী ভার্ব। যদি আমরা এই পজিটিভ ভার্বের সাথে এন টি যোগ করি, জাস্ট এন এবং টি, তাহলে এগুলো নেগেটিভ রূপ ধারণ করে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন আর, আরেন্ট, হ্যাভ, হ্যাভেন্ট, হ্যাজ, হ্যাজেন্ট, ডু, ডোন্ট, ডাজ, ডাজেন্ট, শেল, শেলেন্ট, ক্যান, ক্যান্ট। অর্থাৎ পজিটিভ ভার্বের সাথে বা পজিটিভ অপারেটরের সাথে যখন আমরা নট বা আর নট যোগ করি, এন্টি যোগ করি, তখন ওই ভার্বগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে আমার যে টেক কোশ্চেনের স্টেটমেন্ট বা বাক্য যদি হয় হাবোধক, তাহলে উত্তর হয় না বোধক। আবার যদি বাক্য হয় না বোধক, তাহলে উত্তর হয় হা বোধক, উল্টা। এবং টেক কোশ্চেনে করার সময় উত্তরে সবসময় আগে আছে সাহায্যকারী ভার্ব বা অপারেটর, পরে আসে সাবজেক্ট, এবং এরপরে অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া বাধ্যতামূলক। এরপরে টেক কোশ্চেন পরিবর্তন করার সময় আমাদের অনেক সময় সাবজেক্ট এবং ভার্ব দুটিও পরিবর্তন হয়। আবার কোনো সময় শুধু সাবজেক্ট পরিবর্তন হয়, আবার কোনো সময় শুধু ভার্ব পরিবর্তন হয়। অধিকাংশ ক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্ব দুটি পরিবর্তন হয়। ট্যাগ কোশ্চেনের নিয়ম, আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করব, কোন কোন রূপ দেখলে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করব। আমরা স্ক্রিনে দেখি, স্টেটমেন্ট বা কোনো বাক্যে যদি আই এম থাকে, আই এম, তাহলে আই এম এর উত্তরে হয় আরেন্ট, আরেন্টাই। অর্থাৎ যেমন যদি কোনো বাক্যের সাবজেক্ট থাকে আই এম,
বা স্টেটমেন্ট থাকে আই এম, তাহলে উত্তর হবে আরএন্ট আই। যেমন আই এম এ বয়, আরএন্ট আই। আই এম এ টিচার, আরএন্ট আই। আই এম এ স্টুডেন্ট, উত্তর আরএন্ট আই। আই এম এ ফার্মার, উত্তর আরএন্ট আই। এখানে শুধু আই এম, সাবজেক্টে আই এম থাকার কারণে উত্তরটা আরএন্ট আই। তাহলে বোঝা গেল কোন স্টেটমেন্ট বা টেক্সট প্রশ্নে যদি শুধুমাত্র আই এম থাকে প্রথমেই, বাক্যের সাবজেক্ট এবং ভার্ব আই এম, তাহলে তার সরাসরি উত্তর হয় আরএন্ট আই। যেমন আই এম এ ডক্টর, আরএন্ট আই। আই এম এ ফার্মার, আরএন্ট আই। এরপরে নিয়ম লেখা আছে স্টেটমেন্টে আই এম নট থাকলে, আই এম নট, অর্থাৎ কোনো বাক্যে বা স্টেটমেন্টে যদি সাবজেক্ট হিসাবে আই এম, আই এবং নট থাকে, আই এম নট, আই সাবজেক্ট, ভার্ব বা অপারেটর, এম নট, তাহলে সরাসরি উত্তর হবে এম আই। অর্থাৎ আই এম নট ইজ ইকুয়াল টু এম আই। যেমন লিখছি আই এম নট এ বয়, উত্তর এম আই। আই এম নট এ টিচার, উত্তর এম আই। আই এম নট এ স্টুডেন্ট, উত্তর এম আই। অর্থাৎ আই এম ইজ ইকুয়াল টু আরএন্ট আই, ঠিক একইভাবে আই এম নট ইজ ইকুয়াল টু এম আই। তারপরে নিয়মটা লেখা আছে এখানে, স্টেটমেন্টে যদি সাবজেক্ট দেয়ার থাকে, দেয়ার, THERE, দেয়ার, তাহলে দেয়ারের পরিবর্তে দেয়ারে বসে। অর্থাৎ যদি কোনো বাক্যে সাবজেক্ট থাকে দেয়ার, দেয়ার, তাহলে দেয়ারের পরিবর্তে সাবজেক্ট হবে দেয়ার। এক্ষেত্রে ভার্ব চেঞ্জ হবে আগের মতোই। যদি পজিটিভ ভার্ব থাকে উত্তর হবে নেগেটিভ, যদি নেগেটিভ থাকে উত্তর হবে পজিটিভ। যেমন এখানে লেখা আছে দেয়ার ওয়াজ এ বয়, আগে আসছে ওয়াজেন্ট, অর্থাৎ ওয়াজটা আছে পজিটিভ, নেগেটিভ হলো ওয়াজেন্ট। তো দেয়ার ওয়াজ এ বয়, ওয়াজেন্ট দেয়ার। দেয়ার ওয়্যার সাম পিপল, ওয়ারেন্ট দেয়ার। দেয়ার ইজ এ ডগ, ইজেন্ট দেয়ার। অর্থাৎ দেয়ার ইজ ইকুয়াল টু দেয়ার, আর আগের মতোই ভার্ব চেঞ্জ হবে। দেয়ার আর সাম ফ্রুটস, এখানে লেখা সাব ভার্ব সাবজেক্ট লেখা আছে দেয়ার, ভার্ব আছে আর, আর নেগেটিভ হলো আরএন্ট, আর দেয়ারের পরিবর্তে দেয়ার। ঠিক একইভাবে এখানে দেয়ারের পরিবর্তে বসছে দেয়ার, আর ইজ এর নেগেটিভ হলো ইজেন্ট। আর এখানে লেখা আছে দেয়ার, দেয়ারের পরিবর্তে বসছে সাবজেক্ট দেয়ার, আর এখানে ভার্ব ছিল ওয়্যার, এই ওয়্যারের নেগেটিভ হলো ওয়ারেন্ট। অর্থাৎ বাক্য পজিটিভ, উত্তর নেগেটিভ, আবার বাক্য নেগেটিভ, উত্তর পজিটিভ। এর পরবর্তী নিয়ম লেখা আছে স্টেটমেন্টের সাবজেক্ট যদি ইট থাকে তাহলে ইটের পরিবর্তে ইট বসে। অর্থাৎ যদি আমরা কোনো বাক্যে বা স্টেটমেন্টে ইট দিয়ে শুরু হয়, ইট, তাহলে আমরা এই এর উত্তরে ইট আর পরিবর্তন হবে না, ইটের পরিবর্তে বসবে ইট। ভার্ব আছে ওয়াজ, তাহলে ইট ওয়াজ এ হট ডে, ওয়াজেন্ট ইট। ইট ওয়াজ নট এ রেনি ডে, এই বাক্যটা নেগেটিভ, এখানে নট আছে, এই নট থাকার কারণে উত্তর হচ্ছে পজিটিভ, ওয়াজ ইট। অর্থাৎ ওয়াজ নট ইজ ইকুয়াল টু ওয়াজ, ইটের পরিবর্তে বসছে এখানে ইট। এখানে লেখা আছে ইট, উত্তরটা হয়েছে ইট। ইট ক্যান বি ডান, সাবজেক্ট লেখা আছে ইট, ভার্ব লেখা আছে ক্যান। ক্যান এর নেগেটিভ হল ক্যান্ট, তাইলে ক্যান্ট ইট। অর্থাৎ ইট ওয়াজ এ হট ডে, ওয়াজেন্ট ইট। ইট ওয়াজ নট এ রেনি ডে, নেগেটিভ স্টেটমেন্ট, বাক্য, উত্তর হলো পজিটিভ, ওয়াজ ইট। ইট ক্যান বি ডান, সাবজেক্ট লেখা আছে ইট, উত্তরে বসছে ইট, আর ভার্ব আছে ক্যান পজিটিভ, এর নেগেটিভ হলো ক্যান্ট। আমরা যদি পরবর্তী নিয়মে যাই, যে স্টেটমেন্টের সাবজেক্ট যদি লেটাস থাকে, লেটাস থাকে, তাহলে লেটাসের পরিবর্তে উত্তর হবে শেলুই। অর্থাৎ যদি কোনো বাক্য শুরু হয় লেটস অথবা লেটাস দিয়ে, লেট অথবা লেটাস দিয়ে, তাহলে এই লেট এবং লেটাসের পরিবর্তে বসবে শেলুই, শেলুই। যেমন এক্সাম্পল দেখি আমরা, এখানে লেখা আছে লেটস গো দেয়ার, লেটস গো দেয়ার, লেটস স্টার্ট দ্য ওয়ার্ক, লেটস হেল্প, লেট আস, বা লেট আস স্পিক দ্য ট্রুথ। তাহলে লেটস গো দেয়ার, এখানে পরবর্তী দেখার কোনো প্রয়োজন নেই, পরবর্তী বাক্য কি লেখা আছে, জাস্ট বাক্য শুরু হয়েছে লেট দিয়ে, উত্তর শেলুই। লেটস স্টার্ট দ্য ওয়ার্ক, চলো কাজটা করি, উত্তর হইল শেলুই। লেট আস হেল্প দ্য পুয়ার,
লেটাস, তাহলে লেটাস পরিবর্তে পড়ছে shall we। অর্থাৎ যদি কোনো বাক্য লেটস এবং লেটাস দিয়ে শুরু হয়, কোন স্টেটমেন্ট লেট এবং লেটাস দিয়ে শুরু হয়, উত্তর হবে shall we। shall we, shall we। এক্ষেত্রে আমার আর কোনো সাবজেক্ট এবং ভার্বের দেখার কোনো প্রয়োজন নেই। আমি যদি পরবর্তী নিয়ম দেখি যাই, আমরা দেখি এখানে লেখা আছে স্টেটমেন্ট এর সাবজেক্ট এর পর যদি লেট হিম, লেট হার, লেট দেম থাকে, অর্থাৎ লেটের পর যদি অবজেক্ট থাকে হিম, লেখা আছে হিম, তারপর লেখা আছে লেট হার, লেট দেম, লেট মি, যাই হোক, যদি স্টেটমেন্ট বা কোনো বাক্যে সাবজেক্ট লেটের পরে অবজেক্ট থাকে হিম, হিজ, হার, মি, তাহলে এখানে shall we না হয়ে উত্তরটা হবে উইল ইউ। অর্থাৎ লেটের পরে কোনো অবজেক্ট হিম, হার, দেম, মি ইত্যাদি থাকলে উত্তরটা হবে উইল ইউ। যেমন লেখা আছে লেট হিম গো দেয়ার, উইল ইউ। লেট হার স্টার্ট দ্য ওয়ার্ক, উইল ইউ। লেট মি ফিনিশ দ্য জব, উইল ইউ। তাহলে বুঝা গেল লেটের পর যদি কোনো অবজেক্ট পাওয়া যায় হিম, হার, মি, দেম, তাহলে এক্ষেত্রে আমার উত্তরে কোনো সাবজেক্ট এবং ভার্বের দেখার প্রয়োজন নেই, সরাসরি উত্তরটা হয়ে যাবে উইল ইউ। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এরপর নিয়মটা আছে সাহায্যকারী ভার্ববিহীন বাক্যকে ট্যাগ করতে হলে ডু, ডাজ, ডিড দিয়ে। সাহায্যকারী ভার্ববিহীন বাক্যকে ট্যাগ করতে হলে ডু, ডাজ, ডিড দিয়ে করতে হয়। এক্ষেত্রে মূল ভার্ব যদি থাকে বেস ফর্মে তাহলে হবে ডু, আবার যদি থাকে প্রেজেন্ট ফর্মে তাহলে হবে ডাজ, যদি থাকে ফার্স্ট ফর্মে তাহলে হবে ডিড। অর্থাৎ যদি আমরা স্টেটমেন্ট বা কোনো বাক্যে সাহায্যকারী ভার্ব বা অপারেটর খুঁজে না পাই, তাহলে আমরা অবশ্যই এই বাক্যে একটা মূল ভার্ব পাবো। মূল ভার্ব সাধারণত স্টেটমেন্টে তিনটি পর্যায়ে থাকে, তিনটি রূপে থাকে। একটা হলো মূল ভার্বের বেস ফর্ম, অর্থাৎ একবার বেয়ার বেয়ার ফর্ম ডু। যদি মূল ভার্ব থাকে একেবারে বেস ফর্মে, অর্থাৎ তার লগে এস বা ইএস থাকবে না বা অন্য কোনো ফর্মে থাকবে না, মূল ভার্ব থাকে বেস ফর্মে, তাহলে উত্তরটা হবে ডু। যদি থাকে প্রেজেন্ট ফর্মে, অর্থাৎ যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে আসবে ডাজ। যদি মূল ভার্ব থাকে পাস্ট ফর্মে তাহলে হবে ডিড। অর্থাৎ মূল ভার্ব বেস ফর্ম ডু, মূল ভার্ব ফার্স্ট প্রেজেন্ট ফর্ম ডাজ, মূল ভার্ব ফার্স্ট ফর্ম ডিড। এবার আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন লেখা আছে আই ইট রাইস, এই বাক্য লেখা আছে আই ইট রাইস, এখানে সাবজেক্ট আই, এই ভার্ব লেখা আছে এখানে ইট, ইটটা আছে বেস ফর্মে একেবারে ডু। আর আমরা জানি এই বাক্যটা পজিটিভ, উত্তর নেগেটিভ। তাহলে ডু নেগেটিভ ডোন্ট, আর ডু হওয়ার কারণটা হলো এই মূল ভার্ব ইটটা আছে বেস ফর্মে। উই প্লে ফুটবল, উই প্লে ফুটবল, এখানে উত্তরটা হবে সাবজেক্ট আছে উই, ভার্ব আছে প্লে, বেস ফর্মে আছে। এই প্লে বেস ফর্মে থাকার কারণে আছে ডু। আর যেহেতু পুরো বাক্যটাই আমার পজিটিভ, উত্তরটা হচ্ছে নেগেটিভ। সাবজেক্ট উই পরিবর্তে উই আসছে, আর প্লে এটা বেস ফর্ম থাকার কারণে ডু। আর যেহেতু এই বাক্যটা পজিটিভ, কিন্তু ডু নেগেটিভ হলো ডোন্ট। ঠিক একইভাবে শি সিংস এ সং, এই ভার্ব মূল ভার্বটা আছে এখানে প্রেজেন্ট ফর্মে, অর্থাৎ যদি কোনো মূল ভার্বের সাথে এস বা ইয়েস থাকে তাহলে ডাজ চলে আসে। আর যেহেতু এই বাক্যটা স্টেটমেন্টটা বাক্যটা পজিটিভ, এখানে কোনো নট বা নো এর ব্যবহার নেই, এই জন্য ডাজ এর নেগেটিভ ডাজেন্ট। সাবজেক্ট লেখা আছে শি, শি শি সিংস এ সং, ডাজেন্ট শি দে রিড দ্য বুক। এখানে রিডটা আছে বেস ফর্মে, একেবারে বেস ফর্ম। আমরা জানি যদি কোনো বাক্যের মূল ভার্ব থাকে বেস ফর্মে তাহলে ওই বেস ফর্মের পরিবর্তে ডোন্ট আসে, ডু আসে। আর যেহেতু বাক্যটা আমাদের পজিটিভ, উত্তরটা হলো নেগেটিভ। তো রিড ইজ ইকুয়াল টু হলো ডু, বাক্য পজিটিভ ইন ডোন্ট। সাবজেক্ট আছে দে, দে পরিবর্তে বসছে দে। এরপর বাক্যটা লেখা আছে হি স্টার্টেড দ্য ওয়ার্ক, এখানে এই মূল ভার্বটা আছে পাস্ট ফর্মে। যদি কোনো বাক্যের মূল ভার্ব থাকে ফার্স্ট ফর্মে, ওই বাক্যে যদি কোনো সাহায্যকারী ভার্ব না থাকে, তাহলে ওই ফার্স্ট ফর্মের কারণে আমরা ডিড নিয়ে আসছি। আর যেহেতু এই বাক্যটা পজিটিভ, উত্তর নেগেটিভ।
আর ডিড এর নেগেটিভ হলো ডিডেন্ট। হি সাবজেক্ট, সাবজেক্ট হি, তাহলে হি স্টার্টেড দ্য ওয়ার্ক, ডিডেন্ট হি। আমরা যদি এর পরবর্তী নিয়মটা দেখি, কোন স্টেটমেন্ট সাবজেক্ট যদি নাথিং, সামথিং, এভরিথিং, এনিথিং হয়, অর্থাৎ যদি কোনো বাক্যে সাবজেক্ট বসে নাথিং, তারপরে সামথিং, এভরিথিং, এনিথিং, তাহলে এই নাথিং, সামথিং, এভরিথিং, এনিথিং এর পরিবর্তে বসবে ইট। অর্থাৎ যদি কোনো বাক্যে সাবজেক্ট হিসাবে নাথিং, সামথিং, এভরিথিং, এনিথিং বসে, তাহলে আমরা ওই সাবজেক্টের পরিবর্তে উত্তরে বসবো ইট। এখানে লক্ষণীয় বিষয় হলো এই যে নাথিং লেখা আছে এখানে, এই নাথিং ওয়ার্ডটা সবসময় নেগেটিভ। যদি কোনো বাক্য শব্দ প্রথম শুরু হয় এন দিয়ে, যেমন নাথিং, নেইদার, নান, নো, এই শব্দগুলো সবসময় নেগেটিভ। যদি কোনো বাক্যে এই শব্দগুলো বসে, তাহলে ওই বাক্যটা নেগেটিভ বলে বিবেচিত হবে। আর বাকিগুলো সামথিং, এভরিথিং, এগুলো পজিটিভ। এখন যেমন সামথিং ইজ বেটার দেন নাথিং, সাবজেক্ট লেখা আছে সামথিং, এই সামথিং এর পরিবর্তে বসছে এখানে ইট, ভার্ব আছে ইজ, ইজ এর নেগেটিভ ইজেন্ট। এখানে লেখা আছে এভরিথিং, এভরিথিং এর পরিবর্তে বসলো ইট, আর ভার্ব আছে ওয়াজ, ওয়াজ এর পরিবর্তে বসছে ওয়াজেন্ট। অর্থাৎ ভার্ব আছে পজিটিভ, হচ্ছে নেগেটিভ, এখানে আছে পজিটিভ, হয়ে গেছে নেগেটিভ। আর সামথিং এর পরিবর্তে বসছে ইট, এখানে এভরিথিং এর পরিবর্তে বসছে ইট। আর নাথিং এর পরিবর্তে বসছে ইট, এখানে ভার্ব আছে হ্যাজ, এই বাক্যটা নাথিং থাকার কারণে হয়ে গেছে নেগেটিভ, উত্তরটা হয়েছে পজিটিভ, হ্যাজ ইট। আশা করি আমরা মোটামুটি সবাই বুঝতে পারছি ট্যাগ কোশ্চেন কি। ট্যাগ কোশ্চেনের আরো কিছু নিয়ম বা রুলস রয়ে গেছে, আমরা পরবর্তী ক্লাসে বাকি রুলস নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ।